ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা শিখব একটি বাণিজ্যিক ব্যাংক থেকে কিভাবে সৃষ্ট আমানত তৈরি করা যায়, অর্থাৎ উদ্দীপকের আলোকে বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট আমানতের পরিমাণ নির্ণয়। আমরা এর জন্য একটি উদ্দীপক লিখেছি। এখানে একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ 10,000 টাকা, সেটা অঙ্কেও দেওয়া থাকতে পারে, আবার এভাবে লেখাও থাকতে পারে, এবং ন্যূনতম রিজার্ভের অনুপাত 10%, যে কোনো পার্সেন্ট দেওয়া থাকতে পারে, 1%, 2%, 5%, 10%। আমি এখানে 10% নিয়েছি। এখন এখানে লেখা আছে উদ্দীপকের আলোকে বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো। আপনারা বরাবরই খেয়াল রাখবেন, শুধুমাত্র এই যে সৃষ্ট আমানত তৈরি করে বাণিজ্যিক ব্যাংক, এই কারণে উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংকের কথা বলা থাকে। কখনোই কেন্দ্রীয় ব্যাংক আমানত তৈরি করে না, এই কারণে বলা হয় বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ একটি বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে যে পরিমাণ টাকা নিয়ে জমা রাখে সেটাকে বলা হয় আমানত। এই আমানত নিয়ে সে শুধু জমায় রাখে না, পরবর্তীতে অন্য কোনো গ্রাহককে সে এই টাকা কি করে, ঋণ দেয়। এই ঋণের মাধ্যমে কি হয়, টাকার পরিমাণটা, পরিধিটা বৃদ্ধি পায়। এই যে ঋণের পরিধি যে বৃদ্ধি পায়, এটা কি বলা হয়, সৃষ্ট আমানত। কিন্তু কি পরিমাণ করতে পারে, একটা নির্দিষ্ট প্রথমে অ্যামাউন্ট দেওয়া থাকে, যেমন এখানে 10,000 টাকা বলা আছে, তারপর একটা পার্সেন্টেজ দেওয়া থাকে। এর আলোকে আমরা নির্ণয় করতে পারি যে সে প্রাথমিক আমানত থেকে কি পরিমাণ সৃষ্ট আমানত তৈরি করেছে, মানে ঋণের পরিধি কতটুকু বৃদ্ধি করতে পারছে। ক্লিয়ার? অর্থাৎ আমরা এটা জানি যে প্রথম যে আমানতটা দেওয়া থাকবে এটাকে বলা হবে প্রাথমিক আমানত। এই প্রাথমিক আমানতের মাধ্যমে নির্দিষ্ট একটা পার্সেন্টেজে সে কি পরিমাণ ঋণের পরিমাণ বৃদ্ধি করতে পেরেছে, সেই পরিধিটাই হবে কি সৃষ্ট আমানতের পরিমাণ। ক্লিয়ার? এখন এতটুকু। এই ক্ষেত্রে হতে পারে ব্যাংক, 2-3টা ব্যাংক আমরা নিতে পারি। আমরা এই বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এবং এই নির্দিষ্ট পার্সেন্টেজের মাধ্যমে সেটা দেখব। ক্লিয়ার? এখন এতটুকু। এটা নিয়ে মানে এই উদ্দীপক নিয়ে এখন কারো কোনো প্রশ্ন আছে? তাহলে যদি আমি এরকম নির্দিষ্ট আমানত দেওয়া থাকে, যদি সৃষ্ট আমানত তৈরি করতে বলে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, সূচি তৈরি করতে হবে। উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয়। তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয়। একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ 10,000 টাকা এবং ন্যূনতম রিজার্ভের অনুপাত 10%। যদি কখনো বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ নির্ণয় করতে বলে, তাহলে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে। এই আলোকে আমরা ঋণের পরিমাণ নির্ণয় করব। এখন খেয়াল রাখবেন, সবসময় কিন্তু বাণিজ্যিক ব্যাংকের কথাই বলবে, কারণ আমরা জানি শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংক আমানত তৈরি করে। কি বলছে? উদ্দীপকের আলোকে বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো। এটা নির্ণয় করতে গেলে প্রথম আমাদেরকে কি করতে হবে, একটা বাণিজ্যিক ব্যাংক নিতে হবে। তারপরে কি থাকবে, ওই ব্যাংকের যে প্রাথমিক আমানতটা থাকবে সেটা নিতে হবে। তারপর পার্সেন্টেজ যা দেওয়া থাকবে সেটা লিখতে হবে। ক্লিয়ার? এখন এতটুকু। তাহলে আমরা এখানে লিখে রেখেছি উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয়। প্রথমে কি নিতে হবে, একটা নির্দিষ্ট ব্যাংক। তাহলে আমরা একাধিক ব্যাংকের কথা চিন্তা করব, তাহলে লিখবো ব্যাংক, তারপরে কি লিখবো, প্রাথমিক আমানতের পরিমাণ। এরপরে কি হবে, বৈধ রিজার্ভ, যে রিজার্ভটা দেওয়া থাকবে পার্সেন্টেজ, বৈধ রিজার্ভ কত দেওয়া আছে, 10%। এটা লিখবেন, এই যে 10% লিখছি আমি। তারপরে কি, আমরা সৃষ্ট আমানত পাবো, তাহলে লিখবো আমরা সৃষ্ট আমানত, মানে যে পরিমাণ আমানত তৈরি হবে তার কথা লিখতে হবে লাস্টে, যে আমানতের পরিমাণ, এই কারণে আমরা সৃষ্ট আমানত লিখেছি। এবার খেয়াল করেন, এটাকে আমরা একাধিক ব্যাংকের মাধ্যমে দেখাবো। তাহলে প্রথমে আমরা কি করব, একাধিক ব্যাংক নিব। তাহলে মনে করি নির্দিষ্ট ব্যাংকের নাম এ, তারপরে নিলাম বি, এরপরে সি, তারপর আরো অসংখ্য ব্যাংক থাকতে পারে, এন দ্বারা প্রকাশ করব। তারপরে শেষে আমরা কি, মোট নির্ণয় করব। এখন এটাকে আমরা কি করতে পারি, নির্দিষ্ট বক্স করে দিতে পারি। আমরা একটা বক্স করে দেই এখানে। তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো, দেখেন এই যে আমরা খেয়াল করেন সবাই, একটু দেখেন, পরে তুলেন। উদ্দীপকে যেভাবে চাওয়া হয়েছে সৃষ্ট আমানত, এই সৃষ্ট আমানত শেষে লিখবো। এর আগে থাকবে কি, প্রথমেই থাকবে এই সৃষ্ট আমানত তৈরি করতে আমাদের নির্দিষ্ট ব্যাংক দরকার, ব্যাংক লিখেছি। তাহলে ব্যাংকের আমানত থাকবে, তাহলে প্রাথমিক আমানতের পরিমাণ, পরবর্তীতে এটা কত পার্সেন্টেজে নেওয়া হয়েছে বৈধ রিজার্ভ হিসেবে লিখবো, এবং শেষে সৃষ্ট আমানত। এখন ব্যাংক কাকে কাকে নিয়েছি, আমরা নির্দিষ্ট নিয়েছি এ বি সি, তারপর অসংখ্য থাকতে পারে, লাস্টে থাকবে মোট। এখন প্রাথমিক আমানত কত, এই যে প্রাথমিক আমানত 10,000, তাহলে আমাকে প্রথমে লিখতে হবে প্রাথমিক আমানতের পরিমাণ 10,000 টাকা। এটার কয় পার্সেন্ট, 10%। তাহলে এই যে দেখেন, এই যে এখানে লিখি 10,000, এই যে 10,000 ইন্টু কত, 10% না। এখন দেখেন এই 10,000 এর 10,000 লিখবেন, এই যে লিখলাম ইন্টু 10%, তাহলে 10 উপরে পার্সেন্টের জন্য কত,
100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, রয়ে গেল কত? তাহলে রয়ে গেল কত? 1000 রয়ে গেল না? এই 1000 এখানে আমরা লিখে দিব। ক্লিয়ার এখন এতটুকু? এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন, এই যে 10,000 থেকে 1000 বিয়োগ করব, তাহলে কত আসে? 10,000 থেকে 1000 বিয়োগ করলে 9,000। এই 9,000 আমরা লিখে দেব। ক্লিয়ার এখন এতটুকু? এই 9,000কে এখন কি করব? এখানে নিয়ে আসবো। কেন? কারণ কি দ্বিতীয় ব্যাংকের কি এই যে বি ব্যাংকের কি আমানত আছে কোনো? নাই। তাহলে প্রথম যেই আমানতের পরিমাণ ছিল সেই পরিমাণটা এখানে নিয়ে আসবো। তাহলে 10,000-এর কত আসছে? 9,000। এই 9,000 চলে আসবে এখানে। এই 9,000 এটার কত পার্সেন্ট? 10%। তাহলে 9,000-এর যদি 10% নেই, তাহলে যদি আমরা লিখি তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে দেখো 900। তাহলে আমরা এখানে লিখবো 900। এই 9,000 থেকে 900 বাদ দিলে কত থাকে? 8,100। এই 8,100 এখন আবার এখানে থাকবে 8,100। তাহলে 8,100 যদি আমরা আবার কি করি, ওই 10% করি, তাহলে কত আসে দেখেন? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 810। তাহলে 810 বিয়োগ করলে কত আসে? 7,290। আমরা যেহেতু এটা ইস্টু দেওয়া আছে, তাহলে এটা ইস্টু দিয়ে দিব, আর ওই দিক দিয়ে অতিরিক্ত কোনো করব না। আর এন এর ক্ষেত্রে আমরা কি করব? 3টা জিরো দিয়ে দিতে পারবো, অথবা এরকম হাইফেনও দেওয়া যাবে। তাহলে আমরা সবসময় কি করব? জিরো দিছি যেহেতু জিরো দিয়ে দিলাম। এই মোটের যে পরিমাণটা আছে এটা আমরা সম্পূর্ণ প্রক্রিয়া শেষে গাণিতিক বিশ্লেষণ দেখানোর পরে যে পরিমাণটা আসবে সেই পরিমাণ এখানে লিখে তার 10% পরিশিষ্ট আমানত লিখবো। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে এই যে এখন পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করে আর প্রাথমিক আমানত থেকে শিষ্ট আমানত কিভাবে তৈরি করে, এই প্রক্রিয়াটা কি বুঝতে পারছেন? এখন এর গাণিতিক বিশ্লেষণটা শুধু আমরা দেখব। এবার আমরা এই যে সূচিটা তৈরি করেছি, এই সূচির কি করব? গাণিতিক বিশ্লেষণ তৈরি করব। তাহলে প্রথমে আমরা লিখব গাণিতিক বিশ্লেষণ। গাণিতিক বিশ্লেষণে কি লিখবো? প্রথমে যেটা দেওয়া থাকবে, গাণিতিক বিশ্লেষণ লেখার পরে প্রথমে যেটা দেওয়া থাকবে, প্রথমে কি দেওয়া ছিল? আমাদের প্রাথমিক আমানতের পরিমাণ। তাহলে লিখবো প্রাথমিক আমানত কত ছিল? হ্যাঁ 10,000। কিসে ছিল? টাকাই ছিল না? 10,000 টাকা। পরে কি ছিল? প্রাথমিক আমানতের পরে বৈধ রিজার্ভ পেয়েছি। বৈধ রিজার্ভ, বৈধ রিজার্ভ কত পেয়েছিলাম? 10%। তাহলে এটা 10% দেখিয়ে দেই। 10/%-এর জন্য 100, 1/10। এই যে বৈধ রিজার্ভ পেয়েছি, এই বৈধ রিজার্ভ থেকে লিখবো অতিরিক্ত রিজার্ভ। কি লিখবো? এটা লিখতে হবে, আমাদের নিজে থেকে লিখতে হবে। এটা অতিরিক্ত রিজার্ভ। এই যে অতিরিক্ত রিজার্ভ লিখলাম, এটা কোথা থেকে বের করব? সব সময় মনে রাখবেন অতিরিক্ত বিষয়গুলো আমরা কার থেকে বিয়োগ করব? 1 থেকে বিয়োগ করব। কত থেকে? নির্দিষ্ট একটা মান। তাহলে 1 থেকে বিয়োগ করব। 1 থেকে কাকে বিয়োগ করব? এই যে বৈধ রিজার্ভ যা ছিল তাকে বিয়োগ করে দিব। তাহলে আমরা যদি তাকে এখন বিয়োগ করি, কত আসে? 10 একে 10, 1 নিচে কত? 10। তাহলে কত থাকে? 9/10। দেখেন বুঝতে পারছেন কিনা এতটুকু? তাহলে আমরা প্রাথমিক আমানত লিখে বৈধ রিজার্ভটা দেখিয়ে অতিরিক্ত রিজার্ভ বের করতে হবে। এই অতিরিক্ত রিজার্ভ 1 থেকে বিয়োগ করব কাকে? যে বৈধ রিজার্ভ ছিল সেই বৈধ রিজার্ভকে আমরা 1 থেকে বিয়োগ করে অতিরিক্ত রিজার্ভ নির্ণয় করব। এবার খেয়াল করেন, এখানে যে বৈধ রিজার্ভ অতিরিক্ত রিজার্ভ তৈরি করেছি, এখন আমরা কি করব? ঋণ সিজনের পরিমাণ। তাহলে আমরা এখন লিখি ঋণ সিজনের পরিমাণ। এটাকে যেহেতু পরিমাণ নির্ণয় করবো, তাহলে এটাকে ডেল্টা সি দিয়ে প্রকাশ করবো। এখন খেয়াল করেন, এখানে আমরা যে এখানে ঋণ সিজনের, খেয়াল করেন আমরা যে এখানে ঋণ সিজনের পরিমাণ লিখেছি, আমরা তো বলেছি যে এখানে বৈধ রিজার্ভ এবং অতিরিক্ত রিজার্ভ পাওয়ার পরবর্তীতে কি করব? ঋণ সিজনের পরিমাণ তৈরি করব। তাহলে ঋণ সিজনের পরিমাণকে ডেল্টা সি দিয়ে প্রকাশ করে। এখানে যে সংখ্যাগুলো লিখবো, কোথা থেকে লিখবো? এখন এখানে দেখেন প্রাথমিক আমানতের পরিমাণ ছিল, এই যে প্রাথমিক আমানত, আমি ডান দিকে আসবো না, 10% এবং শিষ্ট আমানতে আসবো না, আমরা কি আসবো? প্রাথমিক আমানতে আসবো। প্রথমে কত ছিল? 10,000। পরে কত ছিল? 9,000। পরে কত? 8,100। পরে অসংখ্য প্লাস দিয়ে ডট ডট দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে কি লিখবো? 10,000। তাহলে আমরা প্রাথমিক আমানতের পরিমাণ প্রথমে লিখি 10,000। তাহলে 10,000 প্লাস পরে কত ছিল? 9,000 প্লাস পরে কত ছিল? 8,100। পরে কত? প্লাস। এই যে প্রক্রিয়াটা থাকবে, এই প্রক্রিয়াটাকে এইভাবে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট প্লাস এক্স টু দি পাওয়ার n-1। এটাকে লেখা যায় 1/1 - x। এখন এই যে এটা যে আমরা লিখবো, এই এক্সটা কোথায়? এই এক্সটা হচ্ছে এই যে নির্দিষ্ট যে মান দেওয়া আছে। তাহলে এটা যদি হয় তাহলে এটাকে কিভাবে লেখা যায়? 1/1 - 9/10। এই যে এটা এতটুকু লেখা যায় না? এই এতটুকু এখানে আমরা লিখে দিব। তাহলে এখানে কি আসে? 1/1 - 9/10। এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন খেয়াল করেন, এই 10,000-এর 10,000 ইন্টু উপরের 1-এর 1, 10 একে 10 মাইনাস 9/10। এবার খেয়াল করেন 10,000-এর 10,000 ইন্টু
এই 1-এর 1 ভাগ 10-এর 9 গেলে 1, নিচে 10-এর 10, এই 10,000-এর 10,000 ইন্টু 1 ইন্টু 10/1। তাহলে এই 1 কাটা, তাহলে কি থাকে, এখানে কয়টা শূন্য, 4টা আর একটা 5টা, তাহলে 2, 4, 5। তাহলে এখানে কত হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 1 লক্ষ। শিষ্ট আমানতের পরিমাণ পেয়েছি 1 লক্ষ। তার মানে কি, ওই যে আমাদের প্রাথমিক আমানতের পরিমাণ ছিল 10,000, এই 10,000-এর 10% নিলে কত আসে, শিষ্ট আমানতের পরিমাণ 1 লক্ষ আসে। এখন এটা লিখতে হবে ওই সূচিতে, তাহলে আমরা এখন সূচিতে লিখি। এই যে খেয়াল করেন, এই যে আমরা 1 লক্ষ টাকা পেয়েছি, এই 1 লক্ষ টাকা এই যে মোটের এখানে হবে, এই যে এখন 1 লাখ লিখলাম, 2, 4, 5, এটার 10% কত হবে, তাহলে 1 লাখের 10% কত হয়, 1 লাখের 10% 2, 4, 5 ইন্টু 10%, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে কত থাকে, 10,000। তাহলে লেখেন 10,000, তাহলে কত হলো, 10,000। এখন এই 1 লাখ থেকে যদি 10,000 বাদ দেন, তাহলে কত থাকে, 90,000। শেষ। দেখেন বুঝতে পারছেন কিনা, এতটুকু চলে গেছে, তাহলে এটা লিখে দিব আমরা, শেষে গেলে এটা লিখে দিব আমরা, আর কিছু করার দরকার নেই। তাহলে এখানে যে এটা পেয়েছি এটা লিখি, অতএব নির্ণয় বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ, সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ কত ছিল, 1 লক্ষ টাকা, যা প্রাথমিক আমানতের কত গুণ, 10 গুণ। আমরা যদি সম্পূর্ণ ক্লাসটা আবার রিভিউ করি, তাহলে প্রথমে আমরা কি দেখতে পাই, যে আমাদেরকে যেহেতু বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো, তাহলে প্রথমে আমাদেরকে নিতে হবে কি, নির্দিষ্ট ব্যাংক, এবং সেই নির্দিষ্ট ব্যাংকের কি, আমানতের পরিমাণ। তারপরে আমরা এখান থেকে যত পার্সেন্ট দেওয়া থাকবে সেই পার্সেন্টের মাধ্যমে সৃষ্ট ঋণ আমানত তৈরি করব। এবার খেয়াল করেন, তাহলে প্রথমে এখানে বাণিজ্যিক ব্যাংকের নাম নিয়েছি, এ, বি, সি, অসংখ্য ব্যাংক, এন পর্যন্ত, তারপরে মোট কথাটা লিখতে হবে আমাদের। এরপর আমাদের যে প্রথমে যে প্রাথমিক আমানত ছিল, সেই আমানতের পরিমাণ 10,000, পার্সেন্টেজ দেওয়া ছিল 10%, এই 10,000-এর 10% করলে 1,000 আসে, এই 10,000 থেকে 1,000 বিয়োগ করলে 9,000। পরবর্তীতে যে আমানতগুলো আমরা নিব সেটা হচ্ছে কি, সৃষ্ট আমানতের যে পরিমাণ থাকবে সেটা থেকে, তাহলে 9,000 এখানে লিখে দিলাম, তার 10% 900, বিয়োগ করলে 8,100, এটা আবার এখানে আমরা লিখে দিলাম, তার 10% 810, এখান থেকে এটা বিয়োগ করলে 7,290, আর বাকি যা আছে ইস্টু থাকবে ইস্টুর মতো, আর এন সংখ্যক আমরা 3টা শূন্য দিতে পারি অথবা হাইফেনও দিতে পারি। তারপরে আমরা কি লিখবো, এই জায়গাগুলো যে লিখছি পূরণ করছি সেটা কি ফাঁকা থাকবে, পরবর্তীতে যে নির্ণয় করবো আমরা আমানতের পরিমাণ, সেই আমানতের পরিমাণ এখানে লিখে যত পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই পার্সেন্টেজ বিয়োগ করে দিব। তাহলে আমরা এখানে কি করেছি দেখেন, এই যে 1 লক্ষ টাকা পেয়েছি এটা আমরা বের করে নিয়েছি আগে। কিভাবে বের করে নিয়েছি, এখানে দেখেন, গাণিতিক বিশ্লেষণে চলে গেছি আমরা। গাণিতিক বিশ্লেষণে গিয়ে আমরা কি করেছি, প্রথমে যে আমাদের প্রাথমিক আমানত দেওয়া ছিল সেটা লিখেছি, লিখলাম 10,000, তারপরে বৈধ রিজার্ভ লিখবেন, কত পার্সেন্ট দেওয়া ছিল, 10%, দেখাই দিছি। তারপরে অতিরিক্ত রিজার্ভ আমাদেরকে শুধু লিখতে হবে, অতিরিক্ত রিজার্ভ আমরা যতই থাকুক সবসময় 1 থেকে বিয়োগ করব। তাহলে 1 থেকে বিয়োগ করে আমরা যা পাবো। এখন দেখেন, এই অতিরিক্ত রিজার্ভের মাধ্যমে প্রাথমিক আমানত যেটা ছিল, সৃষ্ট ঋণ সিজনের পরিমাণ নির্ণয় করতে গিয়ে প্রথমে আমরা প্রাথমিক আমানত লিখবো, পরবর্তীতে যেটা দ্বিতীয় ব্যাংকের যেটা ছিল সেটা তৃতীয় ব্যাংকেরটা, লাস্ট এন সংখ্যক কি ছিল, আমরা 0 ধরেছিলাম, এখানে লিখলাম। এরপর খেয়াল রাখবেন, এই লাইনটাকে সঠিক রাখার জন্য অতিরিক্ত যে রিজার্ভ থাকবে সেটা এখানে বসিয়ে প্রাথমিক আমানত যেটা থাকবে তার সাথে গুণ করব। প্রথমটা যেহেতু ঠিকই আছে, তাহলে প্রথমটা প্রাথমিক আমানত প্রথমটাই থাকলো। পরবর্তী যে দ্বিতীয় আমানত থেকে পরিবর্তন হয়েছে, এখানে যখন করব প্রাথমিক আমানত থাকবে, আর এখানে কি থাকবে, অতিরিক্ত রিজার্ভ। এটা প্রথম, এই জন্য মনে মনে 1 আছে, দ্বিতীয়র ক্ষেত্রে 2 লিখেছি। এইভাবে আস্তে আস্তে যত আসবে সেটা কি হবে, বাড়তে থাকবে। এরপরে দেখেন, সব জায়গায় 10,000 আছে, আমরা কমন নিয়েছি, কমন নিলে যা থাকে সেটা লিখছি। এরকম একটা যখন লাইন আসবে তখন আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা কি লেখা যায়, 1/1 - x। এখানে x এর মানটা কি হবে, এই যে অতিরিক্ত যে রিজার্ভটা ছিল সেটা, তাহলে বসিয়ে দিয়েছি। এখন ক্যালকুলেশন করে যা আসছে সেটা, এখানে মানটা কত আসছে, আমরা প্রাথমিক আমানত নিয়েছিলাম 10,000, এখানে আসছে 1 লাখ, তার মানে এটা 10 গুণ আসছে, এটা লিখে দিছে। নির্ণয় বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ কত, 1 লাখ টাকা, যা প্রাথমিক আমানতের 10 গুণ। এখন কি আমি এটা বুঝাইতে পারছি? তাহলে এটা যদি বুঝে থাকেন তাহলে বাসায় এটা বারবার প্র্যাকটিস করবেন। গত ক্লাসে যেটা বুঝেছিলাম সেটাও বারবার প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিসের মধ্যেই থাকবেন। আশা করি এই ক্লাসটি সহজেই সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।